এই আধুনিক এবং ঝকঝকে ট্রেনটি যুক্ত করেছে কেনিয়ার প্রধান শহরগুলোকে। 2017 সালে চালু হওয়া এই কেনিয়া স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ে নির্মাণের বেশিরভাগ অর্থায়নে এসেছে চীনের পক্ষ থেকে। ঝকঝকে রেলপথ থেকে শুরু করে অত্যাধুনিক মহাসড়ক, বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্র, আফ্রিকার দৃশ্যপট বদলে দিয়েছে চীনা বিনিয়োগ। কেনিয়ার এই গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের মতো অনেক প্রকল্পই চীনের অর্থায়নে নির্মিত, যা বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর অংশ। 2013 সালে যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধির চীনের এই উদ্যোগ শুরু হওয়ার পর থেকে এটি আফ্রিকা মহাদেশ জুড়ে দ্রুত বিস্তৃত হয়েছে। যদিও আফ্রিকার 54টি দেশের মধ্যে মাত্র 3টি দেশের সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা স্মারক। তবে চীনের বর্তমান অর্থনৈতিক মন্দা, সম্ভাব্য পশ্চিমা বাণিজ্য নিষেধাজ্ঞা এবং নতুন মার্কিন প্রশাসনের কারণে চীন আফ্রিকার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। যে কারণে 2025 সালের শুরুতেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফ্রিকা এক সরকারি সফরে যান। অবশ্য চীনের পররাষ্ট্রমন্ত্রী প্রতি বছরের শুরুতেই আফ্রিকা সফরে যান এবং সাধারণত 4 থেকে 5টি দেশ সফর করেন। এটি প্রায় 35 বছর ধরে চলে আসা একটি ঐতিহ্য। 2025 সালে ওয়াং ই নামিবিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, চাঁদ এবং নাইজেরিয়া সফর করেন। খনিজ সম্পদে সমৃদ্ধ নামিবিয়ায় তিনি দুই দেশের পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সম্পর্কের উপরও গুরুত্ব আরোপ করেছিলেন ওই সফরে। এবছর ওয়াং ইয়ের আফ্রিকা সফরের অন্যতম লক্ষ্য ছিল সর্বশেষ চীন আফ্রিকা সহযোগিতা ফোরাম FOC 1 সম্মেলনে নির্ধারিত 10টি অংশীদারিত্বমূলক কর্মপরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই সম্মেলনটি সর্বশেষ অনুষ্ঠিত হয় বেইজিংয়ে 2024 সালের সেপ্টেম্বরে। 2000 সালে প্রথমবার অনুষ্ঠিত এই ফোরাম এখন চীন ও আফ্রিকার দেশগুলোর মধ্যে বহুস্তরীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ফোরামে অংশগ্রহণকারী চীন ও 53টি আফ্রিকান দেশ প্রতি 3 বছর অন্তর একবার মিলিত হয়। এসব সম্মেলনে তৈরি হয় 3 বছরের একটি কর্মপরিকল্পনা। 2024 সালের সম্মেলনে চীন সরকার আফ্রিকার জন্য $50 বিলিয়ন বেশি অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। এটি ছিল করোনা মহামারীর পর প্রথম FOC 1 সম্মেলন। ফলে প্রেসিডেন্ট শি জিনপিং এবং আফ্রিকান রাষ্ট্রপ্রধানদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সংখ্যা ছিল অনেক বেশি। আর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই সম্মেলনে যোগ দিতে একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক আফ্রিকান রাষ্ট্রপ্রধান চীন সফর করেন। আসলে আফ্রিকার সঙ্গে যে কোনো একক দেশের অনুষ্ঠিত সম্মেলনের মধ্যে এই সম্মেলনে সবচেয়ে বেশি আফ্রিকান রাষ্ট্রপ্রধানরা অংশ নেন, যা থেকে সহজেই বোঝা যায় আফ্রিকার দৃষ্টিকোণ থেকে চীনের গুরুত্ব কতটা বিশাল। 2025 সালের বার্ষিক চীনা পার্লামেন্ট অধিবেশন 2 সেশনসের পর চীনের পক্ষ থেকে ঘোষণা আসে যে চীন আফ্রিকা সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। গত 25 বছরে চীন আফ্রিকাকে প্রায় 1 লাখ কিলোমিটার সড়ক এবং 10,000 কিলোমিটারেরও বেশি রেলপথ নির্মাণ ও আধুনিকায়নে সহায়তা করেছে। গত 3 বছরে চীন আফ্রিকায় 1,10,00,000-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। আর লেকি ডিপ সি পোর্ট নামক নাইজেরিয়ার এই চীনা অর্থায়নে নির্মিত বন্দরটি গত কয়েক বছরের সম্পন্ন হওয়া বড় প্রকল্পগুলোর একটি। বন্দরটি চালু হয় 2023 সালের জানুয়ারিতে। এই বন্দরটি 75% মালিকানাধীন সিঙ্গাপুর ভিত্তিক চোলারাম গ্রুপ এবং চীনের রাষ্ট্রায়ত্ত চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির। কিভাবে চীন সরকারের ঋণ দেওয়ার প্রবণতা ধীরে ধীরে বাণিজ্যিক প্রকল্প ভিত্তিক বাজার দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, তার অন্যতম একটি উদাহরণ বলা যায় একে। 2013 থেকে 2018 সালের মধ্যে পাওয়া তথ্যে দেখা যায়, ওই সময়টাতে আফ্রিকার দেশগুলোকে গড়ে প্রতি বছর প্রায় $10 বিলিয়ন ঋণ দিত চীন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এর পরিমাণ $2 বিলিয়নেরও নিচে নেমে এসেছে। তবে আফ্রিকান দেশগুলোকে সহযোগিতা অব্যাহত রাখতে চীন বেছে নিয়েছে নতুন উপায়। এখন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP এর মাধ্যমে চীনা কোম্পানিগুলো বিনিয়োগ করছে আফ্রিকার বিভিন্ন প্রকল্পে। সরকারকে সরাসরি ঋণ দেওয়ার পরিবর্তে চীন এখন আফ্রিকান বহুপাক্ষিক ব্যাংকের মাধ্যমে অর্থায়ন করছে। ধারণা করা হচ্ছে যে ভবিষ্যতে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, আফ্রিকান ফাইন্যান্স কর্পোরেশন এ ধরনের প্রতিষ্ঠানে আরও বেশি চীনা বিনিয়োগ দেখা যাবে। গত বছরের চীন আফ্রিকা সহযোগিতা ফোরাম FOC 1 সম্মেলনে আফ্রিকান কর্পোরেশন বলেছিল চীন ফিরে এসেছে। এদিকে কেনিয়া আশা করে আছে যে চীন এবং তার ব্যাংকগুলো কেনিয়া স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ের পরবর্তী ধাপে সহায়তা দেবে, যা প্রকল্পটি আরও লাভজনক করে তুলতে পারে। চীনের আর্থিক সহায়তায় কেনিয়ায় আরেকটি বিশাল অবকাঠামো প্রকল্প চালু হয়েছে। সেটি হচ্ছে নাইরোবি এক্সপ্রেসওয়ে। 27 কিলোমিটার দীর্ঘ এই টোল রোডটি নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দরকে শহরের ওয়েস্টল্যান্ডস এলাকার সঙ্গে যুক্ত করেছে।
নিজেদের বিনিয়োগের অর্থ তুলে আনতে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন সিআরবিসি এই প্রকল্পটি পরিচালনা করবে ২৭ বছর। এরপর এটি কেনিয়া সরকারের কাছে হস্তান্তর করা হবে। এভাবে সরাসরি সরকারিভাবে কেনিয়াকে ঋণ দেওয়ার পরিবর্তে এখন চীন তার দেশের কোম্পানিগুলোকে আফ্রিকান প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে উৎসাহিত করছে এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং আফ্রিকান আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রকল্পে অর্থায়নে বেশি আগ্রহ দেখাচ্ছে। এদিকে অনেক পশ্চিমা দেশ চীনকে অভিযুক্ত করেছিল যে তারা এত বেশি ঋণ দিচ্ছে যা অনেক দেশই পরিশোধ করতে পারছে না। আফ্রিকার অনেক দেশ চীনের সহায়তায় পরিচালিত প্রকল্প থেকে উপকৃত হয়েছে, এটা সত্য। তবে এই বিনিয়োগগুলো দেশগুলোর জাতীয় ঋণের পরিমাণও বাড়িয়ে দিয়েছে। ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি বা ঋণ ফাঁদ কূটনীতি শব্দটি প্রথম ব্যবহার করা হয় ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে, যখন মার্কিন কর্মকর্তারা বলেছিলেন যে চীন আফ্রিকান দেশগুলোকে অতিরিক্ত ঋণ দিচ্ছে যাতে এসব দেশ চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। যদিও ডেট সাস্টেনেবিলিটি একটি উদ্বেগের বিষয়, তবে আফ্রিকান অনেক নেতাই চীন সমর্থিত প্রকল্পগুলোকে আধুনিকায়নের জন্য অত্যাবশ্যক বলে মনে করেন। শুধু অবকাঠামো নির্মাণই নয়, আফ্রিকায় গ্রিন এনার্জিতে বিনিয়োগও বৃদ্ধি পাচ্ছে দ্রুত। ইতোমধ্যেই আফ্রিকার বিভিন্ন দেশে জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করেছে চীন। তবে সাম্প্রতিক সময়ে এই বিনিয়োগের ক্ষেত্রে এসেছে আরও বৈচিত্র্য। উদাহরণস্বরূপ বলা যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের নামিবিয়া সফরের কথা। নামিবিয়া এমন একটি দেশ যেখানে গ্রিন এনার্জি, বিশেষ করে হাইড্রোজেন উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে। আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতি দক্ষিণ আফ্রিকাও চীনের একটি প্রধান বাণিজ্যিক অংশীদার। চীনা কোম্পানিগুলো দক্ষিণ আফ্রিকার খনি শিল্পে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। তবে সাম্প্রতিককালে আফ্রিকায় উৎপাদন খাতের উন্নয়নও হয়ে উঠেছে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যে আফ্রিকার নেতারা একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা চীনকে আফ্রিকার বাজারে চায় এবং তারা চায় গ্রিন এনার্জি বিকশিত হোক। আফ্রিকান নেতাদের পক্ষ থেকে এটি ছিল একটি শক্তিশালী বার্তা যে তারা বিশেষভাবে চীনকেই চায়, কারণ চীন বর্তমানে বিশ্বের প্রধান উৎপাদন কেন্দ্র। নেতারা চান এই উৎপাদন কার্যক্রমের একটি অংশ আফ্রিকায় স্থানান্তর করতে। উদাহরণ হিসেবে বলা যায় মিশরের কথা। দেশটিতে চীনের অনেক প্রক্রিয়াজাতকরণ কারখানা দেখা যায়। মিশর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ইউরোপের খুব কাছাকাছি অবস্থিত। ফলে চীনা কোম্পানিগুলো সহজেই তাদের পণ্য ইউরোপ এবং এশিয়ায় রপ্তানি করতে পারে। একই ধরনের প্রবণতা দেখা যায় মরক্কোতেও, যেখানে চীন বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি উৎপাদনের ইউনিট স্থাপন করেছে যাতে ইউরোপের বাজারকে কাজে লাগানো যায়। এছাড়া ইউরোপ এবং যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গেই মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে মরক্কোর। ফলে চীনা বৈদ্যুতিক গাড়ির উপর যে শুল্ক বা কর আরোপ করা হয়েছে তা সহজেই তারা এড়িয়ে যেতে পারে। এছাড়া মরক্কোর অর্থনীতির একটি মূল ভিত্তি হল বস্ত্রশিল্প। ২০২৪ সালে চীনের সুবৃহৎ বস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানরাইজ ঘোষণা দেয় যে তারা উত্তর আফ্রিকার এই দেশে ৪২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। ২০২৪ সালের চীন আফ্রিকা সহযোগিতা ফোরামের এক ফাঁকে এই চুক্তিটিও স্বাক্ষরিত হয়েছে। বলা হচ্ছে এই প্রকল্পটি মরক্কোর অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং চীনের দক্ষতা ও প্রযুক্তি মরক্কোতে স্থানান্তরের সুযোগ করে দেবে। এই বিনিয়োগ চীন ও মরক্কোর মধ্যে সহযোগিতাকেও আরও গভীর করবে। এছাড়া চীন মরক্কোর এই প্রকল্পের মাধ্যমে মরক্কোতে ১০,০০০-এরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আফ্রিকায় চীনের অন্যতম লক্ষ্য হল উন্নত যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে আফ্রিকাকে বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত করা। বর্তমানে আফ্রিকার অনেক দেশেই তথ্য প্রযুক্তি খাতের প্রধান সরবরাহকারী হচ্ছে চীনের হুয়াওয়ে। হুয়াওয়ে, জেডটিই এবং চায়না টেলিকমের মতো চীনা কোম্পানিগুলো আফ্রিকার নতুন তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি অবকাঠামো গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র দেশগুলোকে চীনা প্রযুক্তি ব্যবহার থেকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে বারবার। চীনের সাথে আফ্রিকার এই বিশেষ সম্পর্কের শুরুটা হয়েছিল সেই স্নায়ুযুদ্ধের সময়কাল থেকেই। উপনিবেশবাদের বিরুদ্ধে আফ্রিকান নেতাদের স্বাধীনতা সংগ্রামে চীনের সহায়তা ও সহানুভূতি নতুন এক সম্পর্কেরই বার্তা দিচ্ছিল। চীনের সহযোগিতায় ১৯৭০-এর দশকে তানজানিয়া জাম্বিয়া রেলপথ নির্মাণ প্রায়ই বিবেচিত হয় চীন ও আফ্রিকার সংহতির প্রতীক হিসেবে। গত বছরের ফোক্যাক সম্মেলনে তানজানিয়া, জাম্বিয়া এবং চীনের মধ্যে এই রেলপথ সংস্কারের জন্য একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। অনেকেই মনে করেন যেহেতু যুক্তরাষ্ট্র এখন লোবিত করিডোরে বিনিয়োগ করছে, তাই চীন চাইছে তানজানিয়া জাম্বিয়া রেলপথকে আধুনিক করে তুলতে, যাতে এটি দুই মহাশক্তির ভূরাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ডিসেম্বরে তেল সমৃদ্ধ অ্যাঙ্গোলায় সফরে গিয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল আফ্রিকায় চীনের প্রভাব প্রতিহত করা।
অ্যাঙ্গোলা সফরে বাইডেন বলেছিলেন তারা এই পর্যন্ত প্রায় $3 বিলিয়ন এই প্রকল্পে খরচ করেছে। এটি মূলত এমন একটি উদ্যোগ যার মাধ্যমে যুক্তরাষ্ট্র আফ্রিকায় চীনের প্রভাব প্রতিহত করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র এখন আফ্রিকায় খুঁজছে ইলেকট্রিক গাড়ি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। তবে শুধু গাড়িই নয়, এসব খনিজ সামরিক সরঞ্জাম তৈরিতেও যে কাজে লাগাবে ওয়াশিংটন তার বলার অপেক্ষা রাখে না। তাই মনে করা হচ্ছে আফ্রিকায় পরবর্তী মহাশক্তির দ্বন্দ্ব ঘটবে এই গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ঘিরেই। এদিকে ট্রাম্প প্রশাসনের আবারও ক্ষমতায় আসা চীন আফ্রিকা সম্পর্কে অনিশ্চয়তা তৈরি করতে পারে কিনা তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। চীনের কাস্টমস ডেটা অনুযায়ী চীন ও আফ্রিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য গত বছর 4.8% বেড়ে প্রায় $296 বিলিয়ন পৌঁছেছে। অনেক বছর ধরে চীনের আফ্রিকা থেকে প্রধান আমদানিগুলোর মধ্যে ছিল তেল ও অন্যান্য খনিজ, যেমন তামা। অবশ্য সম্প্রতি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে কোবাল্ট আর জিম্বাবুয়ে ও অন্যান্য আফ্রিকান দেশ থেকে লোহা এবং লিথিয়াম রপ্তানি হচ্ছে। ফোকেক চলাকালীন আফ্রিকার বাণিজ্য সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্য চায়। তারা চায় চীন যেন অন্যান্য পণ্য, বিশেষ করে খাদ্যপণ্য আমদানি শুরু করে। তাই চীন ডিউটি ফ্রি উদ্যোগ চালু করেছে, যেখানে তারা চাইছে কম উন্নত দেশগুলো চীনে শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করতে পারুক। এরই প্রেক্ষিতে আফ্রিকার অনেক দেশ এখন খনিজ সম্পদ ছাড়াও অন্যান্য পণ্য রপ্তানি করতে শুরু করেছে। আফ্রিকার 33টি সবচেয়ে কম উন্নত দেশের জন্য বাণিজ্য বাধা অপসারণ করে চীন আফ্রিকা থেকে চা, কফি এবং অ্যাভোকাডোর মতো খনিজ বহির্ভূত পণ্যের রপ্তানি সহজতর করেছে। গত দশকে আফ্রিকায় চীনের ভূমিকা বিশ্বব্যাপী জোট এবং অর্থনৈতিক গতির এক গুরুত্বপূর্ণ পরিবর্তনেরই ইঙ্গিত দেয়। চীনের অর্থনৈতিক ধীরগতি সত্ত্বেও চীন আফ্রিকা সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে বলা যায়। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালে চীন ও আফ্রিকার মধ্যে বাণিজ্য $282 বিলিয়ন পৌঁছেছে এবং সরাসরি চীনা বিনিয়োগ $40 বিলিয়ন ছাড়িয়েছে। বিগত বছরগুলোতে আফ্রিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে চীন নিজেকে ভালোভাবেই প্রতিষ্ঠিত করতে পেরেছে। প্রেসিডেন্ট শি জিনপিং নিয়মিতভাবেই আফ্রিকার সাথে চীনের একতার গুরুত্ব তুলে ধরেছেন এবং আফ্রিকাকে একটি প্রধান অংশীদার হিসেবে বর্ণনা করে আসছেন। তবে বর্তমান বৈশ্বিক ভূরাজনীতির পালাবদলের এই মুহূর্তে চীন আফ্রিকা সম্পর্কে কী প্রভাব পড়ে তাই এখন দেখার অপেক্ষা।